নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ঘোষিত হলো টি-20 বিশ্বকাপের ভারতের দল, সেখানে বাদ পড়লেন শুভমান গিল। দলে আচমকা এন্ট্রি নিলেন ঈশান কিষান। আহমেদাবাদে শেষ ম্যাচ জিতে 5 ম্যাচে টি-20 সিরিজ জিতল ভারত। সেই সঙ্গে টি-20 বিশ্বকাপের ব্লু প্রিন্টও প্রায় তৈরি হয়ে গেল। বাতিল উদ্বোধনী অনুষ্ঠান, প্রশ্নে বিদেশিদের নিরাপত্তা। 26শে ডিসেম্বর থেকে সিলেটে বাংলাদেশের প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা। জল্পনা 1 সপ্তাহ পিছিয়ে যেতে পারে এই টুর্নামেন্ট। 10 কোটি করে দেবে ক্লাবগুলি, চাঁদা তুলে হোক আইএসএল, প্রস্তাব ইস্টবেঙ্গল বাদে 12টি ক্লাবের। অবশেষে সমস্ত প্রতীক্ষা আর জল্পনার অবসান। ঘোষিত হলো টি-20 বিশ্বকাপের ভারতীয় দল, সেখানে বাদ পড়লেন শুভমান গিল। দলে আচমকাই এন্ট্রি নিলেন ঈশান কিষান। একেই হয়তো বলে চমক। আগামী বছর ফেব্রুয়ারি মাসে দেশের মাটিতে কুড়ির বিশ্বযুদ্ধ। একেই বলে চমক। অবশেষে সমস্ত প্রতীক্ষার জল্পনার অবসান। ঘোষিত হলো টি-20 বিশ্বকাপে ভারতের দল, সেখানে বাদ পড়লেন শুভমান গিল। দলে আচমকা এন্ট্রি নিলেন ঈশান কিষান। আগামী বছর ফেব্রুয়ারি মাসে দেশের মাটিতে কুড়ির বিশ্বযুদ্ধ। তার আগে বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া, প্রধান নির্বাচক অজিত আগরকর ও অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন ভারতের 15 জনের স্কোয়াড। এই দলটাই আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে খেলবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য টি-20 সিরিজ জিতেছে ভারত। মনে করা হচ্ছিল এই সিরিজের দলই মোটামুটি বিশ্বকাপে খেলবে, কিন্তু তাতে যে এরকম চমক থাকবে তা কে জানত। যাকে এশিয়া কাপের আগে ফের সহ অধিনায়ক করে দেওয়া হয়েছিল, সেই শুভমান গিলই বাদ। ফর্ম যে নেই সেটা বহুদিন ধরেই স্পষ্ট, কিন্তু তাও সহ অধিনায়কের মর্যাদা দিয়ে কেন এতদিন বয়ে বেড়ানো হলো, সেটাও একটা বিরাট প্রশ্ন। সহ অধিনায়ক পদে ফেরানো হয়েছে আকসার প্যাটেলকে। চমকের এখানেই শেষ নয়। জিতেশ শর্মাকে সম্প্রতি ফিনিশার হিসেবে দেখা হচ্ছিল, তিনিও বাদ। বরং ভারতীয় ক্রিকেটে যিনি ফিনিশার হিসেবে তুলনায় বেশি পরিচিত, সেই রিঙ্কু সিং দলে জায়গা পেলেন। তাহলে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাকে কেন সুযোগ দেওয়া হয়নি, সেটাও প্রশ্ন। তবে সবচেয়ে বড় চমক ঈশান কিষান। সৈয়দ মুস্তাক আলীতে 517 রান করেছেন তিনি, স্ট্রাইক রেট প্রায় 200। ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে 51 বলে সেঞ্চুরিতে ঝাড়খণ্ডকে প্রথম জাতীয় স্তরের টি-20 খেতাব জিততে সাহায্য করেছেন। ভারতের হয়ে শেষ টি-20 খেলেছিলেন 2023-এর নভেম্বর মাসে, অর্থাৎ 2 বছর পর জাতীয় দলে ফিরলেন, তাও একেবারে বিশ্বকাপে। আর গিল না থাকায় একটা বিষয় পরিষ্কার, সঞ্জু স্যামসনকেই ওপেন করতে দেখা যাবে। ফর্মের বিচারে যদি গিল বাদ যান, তাহলে সূর্যকুমার যাদব কি শুধু অধিনায়ক বলেই খেলছেন, সেই প্রশ্ন উঠছে। টি-20 বিশ্বকাপের ভারতীয় দল: সূর্যকুমার যাদব অধিনায়ক, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, আকসার প্যাটেল সহ অধিনায়ক, ঈশান কিষান উইকেট রক্ষক, সঞ্জু স্যামসন উইকেট রক্ষক, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর। আগামী বছর টুর্নামেন্ট শুরু হবে 7ই ফেব্রুয়ারি, ফাইনাল 8ই মার্চ। ভারতের অভিযান 7ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে আমেরিকার বিরুদ্ধে, আর বহু প্রতীক্ষিত ভারত পাক মহারণ হবে 15ই ফেব্রুয়ারি। তবে ভারতের মাটিতে নয়, সেটা হবে শ্রীলঙ্কার কলম্বোয়। হাইব্রিড মডেলের কারণে পাকিস্তান ভারতে আসবে না। 2024 টি-20 বিশ্বকাপের মতো এবারও সূর্যকুমার যাদবরা সহজ গ্রুপে রয়েছেন, যেখানে পাকিস্তান ছাড়া আছে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকা। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ 12ই ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। আহমেদাবাদে শেষ ম্যাচ জিতে 5 ম্যাচের টি-20 সিরিজ জিতল ভারত। সেই সঙ্গে টি-20 বিশ্বকাপের ব্লু প্রিন্টও প্রায় তৈরি হয়ে গেল। বরুণ চক্রবর্তীর স্পিন অস্ত্রে প্রোটিয়াদের এদিন যেভাবে 30 রানে হারল, তাতে তিনি যে বিশ্বকাপ অভিযানে বড় ভূমিকা নেবেন তা বলাই বাহুল্য। তবে দুশ্চিন্তা কাটল না সূর্যকুমার যাদবকে নিয়ে।
এই মাঠে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গ। দেশের ক্রিকেট প্রেমীরা চাইবেন মাস তিনেক পরে এই মাঠে টি-20 বিশ্বকাপ ফের হাতে তুলেন সেই যন্ত্রণা ভুলতে। আসল কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার প্রতিটি ম্যাচ, প্রতিটি ইনিংসকে মাপা হচ্ছে আগামী বছরের টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য। আহমেদাবাদে শেষ ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকাকে 3-1 ব্যবধানে সিরিজ হারানো ট্রফি ক্যাবিনেটে আরও একটি পালক জুড়ল ভারত। সেই সঙ্গে টি-20 বিশ্বকাপের ব্লু প্রিন্টও প্রায় তৈরি হয়ে গেল। সেখানে তৈরি হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসংরা। বরুণ চক্রবর্তী স্পিন অস্ত্রে প্রোটিয়ারা এদিন যেভাবে 30 রানে হারল, তাতে তিনি যে বিশ্বকাপ অভিযানে বড় ভূমিকা নেবেন তা বলাই বাহুল্য। 5 ম্যাচের টি-20 সিরিজ ভারত জিতল 3-1 ব্যবধানে। তবে দুশ্চিন্তা কাটল না সূর্যকুমার যাদবকে নিয়ে। এই ম্যাচে নামার আগে সূর্যকুমাররা 2-1 ব্যবধানে সিরিজে গিয়েছিলেন, ফলে সিরিজ হারের সম্ভাবনা ছিল না। শেষ টি-20তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত। অবশেষে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসং। শুভমান গিলের চোটের জন্যই তার এই সুযোগ। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসংয়ের হাত ধরে ভারতের ব্যাটিংয়ের শুরুটা বেশ দাপটের সঙ্গেই হয়। অভিষেক 21 বলে 34 রান করে আউট হন। অন্যদিকে জর্জ লিন্ডের বলে বোল্ড হয়ে যান সঞ্জু। 22 বলে 37 রান করে ফেরেন। স্বপ্নের ফর্ম জারি তিলক ভার্মার, 42 বলে 73 করেন তিনি। ভারতের এই দাপটের জবাবে দক্ষিণ আফ্রিকাও কিন্তু শুরুটা ভালোই করেছিল। বরং কুইন্টন ডিকক যেভাবে 4 ছক্কা হাঁকানো শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিল সিরিজে সমতা ফিরিয়ে ফেলতে পারেন তারা। হর্ষদীপের 1 ওভারে ডিকক তুললেন 23 রান। তবে বরুণ বুমরা থাকতে ভয় কিসের? রেজার হেন্ড্রিক্সকে ফিরিয়ে প্রোটিয়াদের প্রথম ধাক্কা দেন বরুণ। তারপরও দক্ষিণ আফ্রিকা থামেনি। অতএব রঙ্গমঞ্চে বুম বুম বুমরার আগমন। ডিককের 35 বলে 65 রানের ইনিংস থামল বুমরার বলে তারই হাতে ক্যাচ দিয়ে। তারপর আর কেউ সেভাবে স্বপ্নের জয় দেখতে পারেননি। ডেভিড মিলারের অতীতের ছায়া। আইডেন মার্করামকে ধাঁধায় ফেললেন বরুণ। পরের বলেই আউট ডোনোভান ফেরেরা। শেষ পর্যন্ত তিনি থামলেন 53 রান দিয়ে 4 উইকেট নিয়ে। বুমরার সংগ্রহে 2 উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে ডেভওয়াল্ড ব্রেভিসকে ফেরান হার্দিক পান্ডিয়াও। অল্প বিস্তর রান খরচ করলেও দরকারের সময় সব বোলারই কার্যকরী ভূমিকা নিয়েছেন। সব মিলিয়ে 8 উইকেটে হারিয়ে 201 রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। এত ভালোর মধ্যে দুশ্চিন্তা থাকবে না তা কি কখনো হয়? যেটা গত কয়েক ম্যাচ ধরেই দুশ্চিন্তার, সেটাই এই ম্যাচে সুরাহা হলো না। 5 রানে আউট হয়ে অফ ফর্মে ধারা বজায় রাখলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কবে তিনি ফিরবেন ফর্মে, সেটা গভীর প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-20তে তাণ্ডব টিম ইন্ডিয়ার। তবে শো স্টপার হার্দিক পান্ডিয়া নামলেন, দেখলেন, জয়ও করলেন। পান্ডিয়ার তাণ্ডবে দক্ষিণ আফ্রিকার বোলাররা রীতিমতো নাজেহাল। 4 ছক্কার তাণ্ডবে 16 বলে হাফ সেঞ্চুরি করলেন ভারতীয় অলরাউন্ডার। আর তারপরই প্রেমিকা মাহিকা শর্মার উদ্দেশ্যে উড়ন্ত চুমু দিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-20তে তাণ্ডব টিম ইন্ডিয়ার। আহমেদাবাদে ব্যাটিং বিক্রমে প্রোটিয়াদের উপর বড় রানের বোঝা চাপালো ভারত। নিয়মিত পারফর্ম করেও সুযোগ পাচ্ছিলেন না সঞ্জু স্যামসং। তিনি ফিরে বুঝিয়ে দিলেন তার সঙ্গে অন্যায় হচ্ছিল। তবে শো স্টপার হার্দিক পান্ডিয়া নামলেন, দেখলেন, জয় করলেন। পান্ডিয়ার তাণ্ডবে দক্ষিণ আফ্রিকার বোলাররা রীতিমতো নাজেহাল। 4 ছক্কার তাণ্ডবে 16 বলে হাফ সেঞ্চুরি করলেন ভারতীয় অলরাউন্ডার। তারপরই প্রেমিকা মাহিকা শর্মার উদ্দেশ্যে উড়ন্ত চুমু। ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির নজির রয়েছে যুবরাজ সিং এর নামে। তিনি 12 বলে অর্ধশত রান করেছিলেন। হার্দিকের বিধ্বংসী ব্যাটিংয়ের জেরে শেষ টি-20তে ভারত প্রথমে ব্যাট করে 5 উইকেট হারিয়ে তুলল 231 রান। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা। সূর্যকুমাররা যদিও 2-1 ব্যবধানে সিরিজ এগিয়ে আছেন, ফলে সিরিজ হারের সম্ভাবনা ছিলই না। শেষ টি-20তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে হেরে প্রথম ব্যাট করেছে ভারত। অবশেষে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসংও। শুভমান গিলের চোটের জন্য তার কপাল খুলেছে। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসংয়ের হাত ধরে ভারতের ব্যাটিংয়ের শুরুটা বেশ দাপটের সঙ্গেই হয়। অভিষেক 21 বলে 34 রান করে আউট হন। জর্জ লিন্ডের বলে বোল্ড হয়ে যান তিনি। 22 বলে 37 রান করে ফেরেন।
মাঝে একবার জোরালো শটে আহত করলেন আম্পায়ারকেই। অনেকে যেমন বলছেন 4-4 ও 2 ছক্কা হাঁকানো ইনিংসটা যেন বঞ্চনার উত্তর। স্বপ্নের ফর্ম জারি তিলক বর্মারও 42 বলে 73 রান করেন। টি-20 বিশ্বকাপের আগে যা ভারতীয় দলের জন্য বিরাট স্বস্তির, সবদিকে স্বচ্ছন্দে ঘুরিয়ে শট খেলছেন। দক্ষিণ আফ্রিকার কোনো বোলারকেই রেয়াত করেননি তিনি। আবার প্রয়োজন বুঝে রানের গতি কমাতেও পারেন। তবে হার্দিক পান্ডিয়া মেজাজে থাকলে আর কারোর উপর কি আলো পড়ে? শুরুটা করলেন 6 দিয়েই। প্রথম 7 বলে রান 31। লিন্ডের 1 ওভারে নিলেন 27 রান। শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরি এলো 16 বলে, যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। আর তারপরই গ্যালারিতে উপস্থিত প্রেমিকা মাহিকা শর্মার উদ্দেশ্যে উড়ন্ত চুমু হার্দিকের। 25 বলে 63 রান করে শেষ ওভারে আউট হন তিনি। শিবম দুবেও 3 বলে 10 রান করে অপরাজিত থাকেন। 5 উইকেট হারিয়ে 231 রান তোলে ভারত। এত ভালোর মধ্যে দুশ্চিন্তা থাকবে না তা কি হয়? যেটা গত কয়েক ম্যাচ ধরেই দুশ্চিন্তার, সেটা এই ম্যাচেও অব্যাহত। 5 রানে আউট হয়ে অফ ফর্মের ধারা বজায় রাখলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। হাই নিউজ নেটওয়ার্ক। মিথ্যে বলে 6 কোটি দাম বাড়িয়েছেন। অজি তারকার বিরুদ্ধে বোর্ডের কাছে অভিযোগ প্রীতির দলের। বিরাট দাম পাওয়ার পর ডিগবাজি খেয়েছেন এই অজি তারকা। আইপিএল শুরুর আগেই এক ক্রিকেটারের বিরুদ্ধে বোর্ডের দ্বারস্থ এক ফ্র্যাঞ্চাইজি। অভিযোগ, মিথ্যে বলে নিজের দাম অন্তত 6 কোটি টাকা বাড়িয়ে নিয়েছেন এই ক্রিকেটার। গোটা বিষয়টি নিয়ে বোর্ডের কাছে অভিযোগ জানাতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। অভিযোগের কেন্দ্রে অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটার জস ইংলিশ। তিনি গত মরশুমে খেলেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে। ম্যানেজমেন্ট সন্তুষ্ট ছিল ইংলিশের পারফরমেন্সে। তাকে রিটেন করার সিদ্ধান্ত নেয় শ্রেয়স আইয়ারের দল। কিন্তু রিটেনশন তালিকা প্রকাশের মাত্র 45 মিনিট আগে ইংলিশ জানান 2026 সালে তার বিয়ের পরিকল্পনা রয়েছে, তাই আইপিএলের অনেকটা সময়ই খেলতে পারবেন না। এই কথা জানতে পেরে ইংলিশকে ছেড়ে দেয় পাঞ্জাব ম্যানেজমেন্ট। কিন্তু নিলামের সময় দেখা যায় একেবারেই অন্য ছবি। ইংলিশকে কেনার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে। শেষ পর্যন্ত 8.60 কোটি টাকা ইংলিশকে কিনে নেয় লখনৌ। অর্থাৎ গত বছরের তুলনায় অন্তত 6 কোটি টাকা বেশি পাবেন ইংলিশ। অজি তারকা বিরাট দাম পেতেই ক্ষোভে ফেটে পড়েন পাঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া। তার কথায় জস জানতো ওকে আমরা রিটেন করার কথা ভাবছি। তারপরও যেভাবে 45 মিনিট আগে ফোন করে ও নিজের সিদ্ধান্ত জানিয়েছে, সেটা একেবারেই পেশাদারদের মতো আচরণ নয়। জস কতদিন আইপিএল খেলবেন সেই তথ্য পাঞ্জাব ম্যানেজমেন্টের কাছে গোপন করে যাওয়া হয়েছে বলেই মত ক্রিকেট মহলের। কারণ হায়দ্রাবাদ এবং লখনৌ 2 দলের ম্যানেজমেন্টেই রয়েছে অজি তারকারা। তারা সম্ভবত জানতেন জসকে কতদিনের জন্য পাওয়া যাবে। সেই কারণেই নিলামে জসের জন্য ঝাঁপিয়েছিলেন তারা। শোনা যাচ্ছে বিরাট দাম পাওয়ার পরে বিয়ের ছুটিতেও কাটছাট করতে চলেছেন ইংলিশ। তাহলে আগেই কেন এই সিদ্ধান্ত নিলেন না অজি তারকা? এই প্রশ্ন তুলে বোর্ডের কাছে অভিযোগ জানাবে পাঞ্জাব ম্যানেজমেন্ট। হাই নিউজ নেটওয়ার্ক। বাতিল উদ্বোধনী অনুষ্ঠান, প্রশ্নের মুখে বিদেশিদের নিরাপত্তা। 26শে ডিসেম্বর থেকে সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা, কিন্তু তা নিয়ে আশঙ্কার কালো মেঘ রয়েছে। জল্পনা 1 সপ্তাহ পিছিয়ে যেতে পারে এই টুর্নামেন্ট। ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে বিশৃঙ্খলা। রাজধানী ঢাকায় একের পর এক হিংসার ঘটনায় বাড়ছে উদ্বেগ। ময়মনসিংহে পিটিয়ে খুন করা হয়েছে এক হিন্দু যুবককে। নারকীয় এই ঘটনায় স্তম্ভিত সারা বিশ্ব। আগুন লাগানো হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ 2 সংবাদ মাধ্যমের অফিসেও। এই পরিস্থিতিতে কি দেশে ক্রিকেট লিগ সম্ভব? বাংলাদেশ প্রিমিয়ার লিগ কি আদৌ হবে? সেই নিয়ে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা শাখাওয়াত হোসেন। 26শে ডিসেম্বর থেকে সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা, কিন্তু তা নিয়ে আশঙ্কার কালো মেঘ রয়েছে। ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে সমস্যার জন্য বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জল্পনা রয়েছে 1 সপ্তাহ পিছিয়ে যেতে পারে এই টুর্নামেন্ট।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি শাখাওয়াত হোসেন সেরকম মনে করেন না। তার সাফ বক্তব্য, 26শে ডিসেম্বর থেকে বিপিএল শুরু হবে। তিনি বলেছেন, এই মুহূর্তে বিপিএল নিয়ে কোনো সংশয় নেই, নির্ধারিত দিনেই টুর্নামেন্ট শুরু হবে। এই বিষয়ে সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে বোর্ড। শাখাওয়াত বলেছেন, মাঠ প্রস্তুত, আমরাও প্রস্তুত, কোনো সমস্যা নেই। আমরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তবে সমস্যা হচ্ছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিদেশিরাও খেলবেন। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে কি তারা খেলতে আসবেন? এই নিয়ে বিপিএল এর দল ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তা আতিক ফাহাদ বলেছেন, কিছু সমস্যার জন্য সংশয় তৈরি হয়েছিল, কিন্তু আমরা আত্মবিশ্বাসী। আমরা 21শে ডিসেম্বর থেকে অনুশীলন শুরু করব। বিদেশিদের টিকিট থেকে মাঠের ব্যবস্থা, সব দিকের প্রস্তুতি নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। 10 কোটি করে দেবে ক্লাবগুলি, চাঁদা তুলে হোক আইএসএল। প্রস্তাব ইস্টবেঙ্গল বাদে 12টি ক্লাবের। আইএসএল করতে চেয়ে 12টি ক্লাবের সম্মিলিত জোট কেন্দ্র ক্রীড়া মন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে এই মর্মে চিঠি পাঠালো। ক্লাবগুলির থেকে চাঁদা তুলে আইএসএল হবে? ভবিষ্যতে তেমন হলে অবাক হবার কিছু থাকবে না। আইএসএল জট কাটাতে বৃহস্পতিবার বৈঠকে ক্লাবগুলির কাছে সমাধান চেয়েছিল ক্রীড়া মন্ত্রক। এর 24 ঘন্টার মধ্যেই লীগ পরিচালনার পূর্ণ সত্ত্ব এবং মালিকানা চেয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে প্রস্তাব পেশ করল সম্মিলিত ক্লাব জোট। আইএসএল করতে চেয়ে 12টি ক্লাবের সম্মিলিত জোট কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে এই মর্মে চিঠি পাঠায়, যদিও তাতে অবশ্য ইস্টবেঙ্গল নেই। জানা গিয়েছে, বার্ষিক 10 কোটি টাকা ফেডারেশনকে দিয়ে আইএসএল আয়োজন করতে চায় ক্লাব জোট। আর এই মর্মে ইস্টবেঙ্গল বাদ দিয়ে সই করেছে বাকি ক্লাবগুলি। মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ক্লাবগুলি যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, এই অনুদান যাতে দেশের তৃণমূল পর্যায়ে ব্যবহার করা হয়, সেখানে তারা এআইএফএফকে কেবল নিয়ন্ত্রক হিসাবে চায়। শর্তাবলী পূরণ হলে ক্লাবগুলি 45 দিনের মধ্যে আইএসএল এর 2025-26 মরশুম শুরু করার পরিকল্পনা করছে। তবে চলতি মরশুমের জন্য ফেডারেশনকে কোনো অর্থ দেওয়ার ইচ্ছে তাদের নেই। 2026-27 মরশুমের পর থেকে এআইএফএফকে 10 কোটি টাকা দিতে পারে ক্লাব জোট। চিঠিতে আরও বলা হয়েছে, ক্লাবগুলি স্বীকার করে প্রস্তাবিত পরিকাঠামোর জন্য এআইএফএফ এর সংবিধান সংশোধনের প্রয়োজন হতে পারে। প্রসঙ্গত, ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় স্বীকৃতি দেওয়া হয়েছিল নতুন সংবিধানকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই সংবিধান গ্রহণ করা হয়। ক্লাব জোট যে বিষয়গুলির কথা তুলে ধরেছে সেখানে স্পষ্ট বলা হয়েছে, ফেডারেশন কোনো সংস্থাকে স্থায়ী অধিকার দেবে, তবে ক্লাবগুলোর কাছেই সম্মিলিতভাবে মালিকানা থাকবে। সেখানে এআইএফএফ এরও বিশেষ শেয়ার থাকবে। ক্লাব চাইলেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে অংশীদার আনতে পারবে। অন্যদিকে ফেডারেশনের হাতে স্থায়ী পরিচালক মনোনয়নের মানদণ্ড থাকবে। এখানেই শেষ নয়, নিয়ম শৃঙ্খলার বিষয়টি দেখবে এআইএফএফ। লাইসেন্সিং সংক্রান্ত খুঁটিনাটিও দেখবে তারা। রেফারি নিয়োগের বিষয়েও থাকবে তাদের আয়ত্তে। চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় দলের সূচি অনুযায়ী লিগের দিনক্ষণ ঠিক করা হবে। তাছাড়াও ক্লাব এবং লিগ কোম্পানির দায়িত্ব হল আর্থিক স্বচ্ছতা বজায় রেখে মিডিয়া, বিজ্ঞাপন এবং ডিজিটাল রাইটস সামলানো। একই সঙ্গে সেখানে থাকছে মানসম্মত সম্প্রচারের বিষয়ও। এই পরিস্থিতিতে ক্লাবগুলির ফেডারেশনকে তাদের প্রস্তাবটি বিবেচনা করে ক্রীড়া মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ক্লাবদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে আলোচনায় বসেছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশন কর্তারাও। এই বৈঠকে ক্লাবগুলির প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়, আইএসএল করার বিষয়ে তাদের কোনো প্রস্তাব রয়েছে কিনা। সেই প্রস্তাব ফেডারেশনের এজিএমে আলোচনা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে এই বৈঠকে জানিয়ে দেওয়া হয়, কিছুদিনের মধ্যেই আইএসএল শুরু হবে। তবে এই প্রতিযোগিতা আয়োজনে কোনো রকম অর্থ দেবে না কেন্দ্র, শুধুমাত্র এই সমস্যা কাটাতেই সাহায্য করবে তারা। এখন দেখার এই মরশুমের লিগ আয়োজন নিয়ে অচলাবস্থা কাটে কিনা। জানা গিয়েছে, আইএসএল এর ক্লাব এই একই প্রস্তাব নিয়ে ফেডারেশনের 20 ডিসেম্বরের এজিএমে আলোচনা হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী বছর 11 জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। তার আগে ফুটবল বিশ্বকাপের পুরস্কার মূল্য অনেকটাই বৃদ্ধি করল ফিফা।
এই অঙ্কের হিসাবে বিশ্বকাপ জয়ী দল পাবে 50 মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 451 কোটি টাকা। আগামী বছর 11 জুন থেকে ফুটবল বিশ্বকাপ। তার আগে ফুটবল বিশ্বকাপের পুরস্কার মূল্য অনেকটাই বৃদ্ধি করল ফিফা। এই অঙ্কের হিসাব বিশ্বকাপ জয়ী দল পাবে 50 মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 451 কোটি টাকা। তবে এই পুরস্কার মূল্য ক্লাব বিশ্বকাপের থেকে কম। জানিয়ে প্রশ্ন উঠছে, দেশের থেকে কি ক্লাবকে বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা? 2018 এবং 2022 সালের বিশ্বকাপ জয়ী দল পেয়েছিল 379 কোটি টাকা এবং 343 কোটি টাকা। প্রত্যেকবার টাকার পরিমাণ বাড়লেও 2026 সালের বিশ্বকাপ জয়ী দলের পুরস্কার মূল্য বেড়েছে প্রায় 82 কোটি টাকা। 2026-এর বিশ্বকাপের জন্য 655 মিলিয়ন ডলার পুরস্কার মূল্য ঘোষণা করেছে ফিফা, ভারতীয় মুদ্রায় যা প্রায় 6563 কোটি টাকা। 2022 সালে কাতার বিশ্বকাপে পুরস্কার মূল্য হিসেবে ফিফা খরচ করেছিল 437 মিলিয়ন ডলার। 1982 সাল থেকে বিশ্বকাপের পুরস্কার মূল্য প্রকাশ করে আসছে ফিফা। সেই বছর ইতালি বিশ্বকাপ জিতে 22 লক্ষ ডলার আর্থিক পুরস্কার পেয়েছিল। আর 2016 সালের পুরস্কার মূল্য প্রকাশ করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এবার পুরস্কার মূল্যই বুঝিয়ে দিচ্ছে বিশ্বকাপ আর্থিকভাবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। আসলান বিশ্বকাপের রানার্সরা পাবে 297 কোটি টাকা, তৃতীয় স্থান অর্জনকারী দেশ পাবে 261 কোটি টাকা, চতুর্থ স্থানে শেষ করা দলের পকেটে ঢুকবে 243 কোটি টাকা, 33 থেকে 48তম স্থানে শেষ করা দলে তাদের ভারে ঢুকবে 81 কোটি টাকা। এর পাশাপাশি 13 কোটি টাকা করে পাবে, অর্থাৎ বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দেশ পাবে 94 কোটি টাকা। মনে করা হচ্ছে এবারের বিশ্বকাপ থেকে 13 বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা রয়েছে, যা আগের বিশ্বকাপের থেকে প্রায় দ্বিগুণ। 2022-এর বিশ্বকাপ থেকে আয় হয়েছিল 7.6 বিলিয়ন ডলার। তবে এসবের পরেও একটা খটকা থেকে যাচ্ছে, তা হলো ক্লাব বিশ্বকাপের বিজয়ী দলের চেয়ে অনেক গুণ কম পাবে বিশ্বকাপ জয়ী দেশ। ক্লাব বিশ্বকাপ জিতে পিএসজি পেয়েছিল 1128 কোটি টাকা। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত সফর সাঙ্গ করে মেসি সহ লুইস সুয়ারেজ, রড্রিগো ডি পলরা ফিরেছেন দেশে। আর দেশে ফিরেই সুখবর পেলেন উরুগুয়ে তারকা। আরও 1 বছর ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি পাকা হয়েছে সুয়ারেজের। ফলে লিওনেল মেসির সঙ্গে তার জুটির মেয়াদ আরও 1 বছর বাড়ল। ভারত সফর সাঙ্গ করে মেসি সহ লুইস সুয়ারেজ, রড্রিগো ডি পলরা ফিরে গিয়েছেন দেশে। আর দেশে ফিরেই সুখবর পেলেন উরুগুয়ে তারকা। আরও 1 বছর ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি পাকা হচ্ছে সুয়ারেজের। ফলে বলাই যায় লিওনেল মেসির সঙ্গে তার জুটির মেয়াদ আরও 1 বছর বাড়ল। এটা হবে উরুগুয়ের তারকার জন্য ইন্টার মায়ামির হয়ে 3য় মরশুম। 2024 সালে মার্কিন ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। এরপর থেকে মেজর লিগ সকারে চুটিয়ে খেলেছেন। মায়ামিকে প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড জেতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে দলের হয়ে সর্বোচ্চ 25 গোল করেছেন তিনি। তাছাড়াও নিয়মিত মরশুমে মেসির সঙ্গে যৌথভাবে 20 গোল করে MLS-এ দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হয়েছিলেন সুয়ারেজ। বার্সেলোনা, লিভারপুল, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আয়াক্সের মতো দলের হয়েও মাঠ কাঁপিয়েছেন তিনি। ইন্টার মায়ামির তরফে এক বিবৃতিতে জানানো হয়, ঐতিহাসিক 2025 মরশুম শেষে নতুন চুক্তিতে সই করেছেন সুয়ারেজ। ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নশিপ এবং MLS কাপ জিতে 3য় এবং 4র্থ শিরোপা জিতেছেন। ট্রফিগুলি জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সুয়ারেজ। উল্লেখ্য, গত মরশুমে ভালো ফর্মে থাকলেও শেষ ল্যাপে এসে সেভাবে সাফল্য পাননি। তবে আরও 1 বছর তার সঙ্গে চুক্তি বাড়িয়ে সুয়ারেজের উপর ভরসা রেখেছে মার্কিন ক্লাব। জর্দি আলবা, সের্গিও বুস্কেটসরা অবসর নিলেও সেই পথে না হেঁটে আরও 1 মরশুম মেসির সঙ্গে জুটি বেঁধে খেলবেন সুয়ারেজ। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে।